বয়েজ ভালো আছো সবাই? আমাদের আজকের ক্লাস 9 এর হিসাব বিজ্ঞান ক্লাস, তাই না? এখানে আলোচ্য বিষয় আমরা অনলাইনে অনেক দূর এগিয়েছিলাম। অনলাইনে হিসাব সমীকরণ দেখানো হয়েছিল। হিসাব সমীকরণের পর জাবেদার সূত্র দেখানো হয়েছিল। অনলাইনে জাবেদার সূত্র দেখানো হয়েছিল। হিসাব সমীকরণ, লেনদেন দিয়ে হিসাব সমীকরণে যে প্রভাব, তাও দেখানো হয়েছিল। হিসাব কত প্রকার আলোচনা করছিলাম মনে আছে? সম্পদ হিসাব এক ধরনের। সম্পদ হিসাব মানে যা বর্তমানে নগদ বা ব্যাংক জমা আকারে আছে, অথবা অন্য কোনো স্থায়ী সম্পদ যা বিক্রি করে ভবিষ্যতে টাকা পেতে পারো, তা হচ্ছে সম্পদ। সম্পদ হিসাব এক ধরনের, যার মধ্যে নগদ, ব্যাংক জমা, কলকবজা, যন্ত্রপাতি, দালান কোঠা এগুলো পড়ে। নগদ, ব্যাংক জমা, কলকবজা, যন্ত্রপাতি, দালান কোঠা যেগুলো দীর্ঘদিন ব্যবহার হবে, এগুলো সম্পদের মধ্যে পড়ে। সম্পদের অপোজিট হচ্ছে দায়। সম্পদ যদি এরকম বোঝায় যে সম্পদ মানে তোমার যা আছে, তাহলে দায় বলতে কি বোঝাবে? দায় অর্থ তোমাকে যা পরিশোধ করতে হবে, লোকজন তোমার কাছে যে টাকা পাবে, সেটাই হচ্ছে দায়। তাহলে সম্পদের সূত্র আর দায়ের সূত্র কি একরকম হবে? সম্পদের যে সূত্র হবে, দায়ের সূত্র হবে কিরকম? তার অপোজিট হবে, এটা খেয়াল রাখো। তারপরে আরেক ধরনের আছে ব্যয় হিসাব। ব্যয় হিসাবের ক্ষেত্রে আমাদের কি খরচ। ব্যয় হিসাব মানে খরচ যা তুমি পেমেন্ট করবা বা পরিশোধ করবা কোনো সুবিধা নেওয়ার কারণে। বার্গার কিনলা, একটা সুবিধা নিয়ে খরচ হচ্ছে না, এটা খরচের মধ্যে পড়বে। এই খরচটার নাম হবে আপ্যায়ন খরচ। বার্গার হিসাব বলে কোনো হিসাব লেখা হবে না। কি লেখা হবে? আপ্যায়ন খরচ হিসাব। ব্যয় মানে খরচ বা পেমেন্ট যা তুমি করবা এবং যা তোমার ভবিষ্যতে যার আংশিক টাকাও তুমি ফেরত পাবে না, সেটা হচ্ছে ব্যয়। ভাড়া দিয়ে যে ভাড়া দিয়ে তুমি এসছো কলেজে, ওই টাকা কি আর ফেরত পাওয়া যাবে? ওটা হচ্ছে ব্যয়। তাহলে ব্যয়ের সূত্র ক্লিয়ার? যা পরিশোধ করবা এবং কোনোদিন ফেরত পাওয়া যাবে না, তা হচ্ছে ব্যয়। তারপরে আয়। ব্যয়ের অপোজিট হচ্ছে আয়। আয় মানে তুমি কোনো কাজ করে দিয়ে মানুষের কাছ থেকে টাকা পেলেই কিন্তু আয় না। তুমি কাজ করে দিয়ে মানুষের কাছ থেকে যে টাকা পাবে, সেটা হচ্ছে আয়। ক্লিয়ার? তুমি মানুষের কাছ থেকে ঋণ নিলা, এটা কি আয় বলা যাবে? আয় অর্থ যেটা তুমি কোনো কাজ করে দিয়েছো, বিনিময়ে যা পাচ্ছ, সেটা হচ্ছে আয়। এখন আমাদের স্লাইড দেখতে পাচ্ছ? এখান থেকে আমরা এই সৃজনশীল এই কোশ্চেনটা আমরা এখন আলোচনা করব এবং দেখব যে এখান থেকে জাবেদা কেমন হবে। জাবেদা নির্ণয়ের সূত্র মনে আছে? জাবেদা নির্ণয়ের সূত্র মনে আছে? অনলাইন ক্লাসে আলোচনা করছিলাম। সম্পদ বাড়লে ডেবিট, যখন টাকা বাড়বে নগদান ডেবিট হবে, যখন টাকা কমে যাবে নগদান হবে ক্রেডিট। ব্যাংক ব্যালেন্স বাড়লো কখনো, ব্যাংক হিসাব এটাও সম্পদ, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে। আর
ব্যাংক ব্যালেন্স তখনও তুমি ভাড়া চেক মারফত দিলা, তখন ব্যাংক ব্যালেন্স কমে যাবে, তখন ব্যাংক হিসাব ক্রেডিট হবে। সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। সম্পদের বিপরীত হচ্ছে দায়। তাহলে সম্পদ বাড়লে খাতায় লিখে নাও, সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। সম্পদের বিপরীত হচ্ছে দায়। তাহলে দায় বাড়লে কি হবে? দায় বাড়লে ক্রেডিট হবে, আর দায় কমলে ডেবিট হবে। দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে ডেবিট। দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে। সম্পদের যে সূত্র লিখবা, সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। তাহলে দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে ডেবিট। তারপরে ব্যয়ের ব্যাপার। ব্যয় যখন, তারপরে লিখো ব্যয় বাড়লে ডেবিট, ব্যয় বাড়লে ডেবিট, ব্যয় বাড়লে ডেবিট মানে যখন যে জন্য ব্যয় হবে, যেমন বেতন দিলে বেতন ডেবিট হবে, ভাড়া দিলে ভাড়া ডেবিট হবে। ব্যয় বাড়লে ডেবিট, ব্যয় কমলে ক্রেডিট। ব্যয়ের বিপরীত হচ্ছে আয়, ব্যয়ের বিপরীত হচ্ছে আয়। আয় বাড়লে ক্রেডিট, আয় কমলে ডেবিট। ব্যয় আয়, এটা বইতে আছে দেখবা, তাই না? এরপরে মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, যেমন মূলধন নিয়ে আসলে মালিকানা সত্ত্ব বাড়ে, মানে প্রতিষ্ঠান থেকে বেশি টাকা পাওয়া যাবে। প্রতিষ্ঠান থেকে মালিক এখন বেশি টাকা পাবে, মূলধন নিয়ে আসলে মালিকানা সত্ত্ব বাড়ে, এই জন্য মূলধন হিসাব ক্রেডিট হয়। আবার যখন টাকা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায়, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, আর মালিকানা সত্ত্ব কমলে ডেবিট। দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে ডেবিট। দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে ডেবিট। দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে ডেবিট। মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, মালিকানা সত্ত্ব কমলে ডেবিট। এগুলো সব এই সূত্র বইতে আছে। প্রত্যেক লেনদেন থেকে খুঁজে বের করা লাগে যে কোন হিসাবটা ডেবিট হবে আর কোন হিসাবটা ক্রেডিট হবে। এইভাবে খুঁজে বের করে তা তারিখের ক্রম অনুযায়ী, মানে তারিখের সিরিয়ালি ডেবিট ক্রেডিট নির্ণয় করে প্রথমে যে বইতে লিখবা তাকেই বলবে জাবেদা। প্রত্যেক লেনদেন থেকে খুঁজে বের করে একটা ডেবিট আর একটা ক্রেডিট করে যে বইতে
প্রথম লেনদেনগুলো লিখে রাখবা, তাকে বলবে জাবেদা। জাবেদা যার সঠিক হবে না তার পরবর্তী কোনো চ্যাপ্টারেই সঠিক হবে না। জাবেদায় যার প্রবলেম থাকবে তার পরবর্তীতে যে কোনো চ্যাপ্টারেই প্রবলেম হয়ে যাবে। যার জাবেদায় প্রবলেম তার বিভিন্ন জায়গায় প্রবলেম দেখা দেবে। এখন আমরা দেখো স্লাইডে যা দেখা যাচ্ছে, এখানে বলছে যে আশফাক ট্রেডার সরাসরি ব্যাংকে জমা দিল। এখানে ক নম্বরে জানতে চাইছে বাট্টার পরিমাণ কত। বাট্টার পরিমাণ কত বলছে না? বাট্টা মানে এক ধরনের ছাড়, ডিসকাউন্ট, যেটা ছাড় পাচ্ছ। এখানে বাট্টার কথা 12 তারিখে বলা হচ্ছে 6,500 টাকার নিষ্পত্তিতে আরাফাত ট্রেডার্স হতে 6,300 টাকার চেক প্রাপ্তি। এই যে এখানে তার কাছে মোট 6,500 টাকা পাওয়া যেত, কিন্তু তার কাছ থেকে চেক পাওয়া গেল কত টাকার? 6,300 টাকা। এখানে যে বাকি টাকা পূর্ণ নিষ্পত্তি মানে বাকি টাকার তার কাছ থেকে গ্রহণ করা হবে না, ওই বাকি টাকাটাই হচ্ছে বাট্টা। ক্লিয়ার? ওখানে তাহলে বাট্টা আছে। আর 18 তারিখে দেখো বলা হয়েছে যে 2,200 টাকা দেনা পরিশোধ করে 200 টাকা বাট্টা পাওয়া গেল। 200 টাকা বাট্টা পাওয়ার কথা বলা আছে না? এটাও কি হবে? এটা আরেকটা বাট্টা। তাহলে আমরা এখন যদি উত্তর দেখি, কয়ের উত্তরে দেখো, যখন পরীক্ষা হলে লিখবা এইভাবে ঘর টানবা, ঘর টেনে এখানে দেখো যা দেখা যাচ্ছে বাট্টার পরিমাণ আমি যেটা আলোচনা করলাম, ওই যে 6,500 টাকার নিষ্পত্তিতে 6,300 টাকার চেক প্রাপ্তি, এখানে একটা বাট্টা আছে। আর 2,200 টাকা দেনা নগদে পরিশোধ করে 200 টাকা বাট্টা পাওয়া গেল। ক্লিয়ার? 200 টাকা বাট্টা মানে ছাড় পাওয়া গেল। এখানে তাহলে একটা বাট্টা আসছে দিয়ে এইভাবে পরীক্ষায় যখন বাট্টা পরিমাণ নির্ণয় করো বলবে, এইভাবে লিখতে হবে। যারা ঠিকঠাক প্র্যাকটিস করবে না তারা পরীক্ষা হলে গিয়ে এটা পারবে না। এই উত্তরগুলো আনুমানিক বানিয়ে এগুলো লেখার কোনো সুযোগ নাই। অনুমান ভিত্তিক লিখলে সঠিক হবে না। যা লিখবা সঠিকভাবে জেনে শুনে লিখতে হবে। তুমি সাজিদুর কিছু বলতে চাও? বলো। হ্যাঁ, জাবেদা লেখার সময় তো ডেট লিখতে হয় যে হ্যাঁ এই ডেটে ই করছি, কিন্তু যখন বাট্টার পরিমাণ চাবে তখন তো আমরা ডেট দেব না। বাট্টার পরিমাণ চাইলে তখন ডেট দেওয়া জরুরি না, যখন জাবেদা করবা তখন ডেট দেওয়া জরুরি। এবং জাবেদায় সিরিয়ালি কিন্তু লেখা হবে। 10 তারিখ প্রথমে, মনে করো 10 তারিখ আছে, তারপর 12 তারিখ আছে, 12 তারিখের পর, তারপরে মনে করো 16 তারিখ আছে, তাহলে 16 তারিখের পর, এইভাবে লিখতে হবে ঠিকঠাক। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এই বাট্টার পরিমাণ গেল। এরপরে বাট্টার পরিমাণের পর আমাদের জাবেদা চেয়েছে, তাই না? যে লেনদেন থেকে জাবেদা চেয়েছে, দেখো জাবেদার ঘর কীরকম, এইভাবে ঘর টানা লাগবে। লেনদেন বলে ঠিকঠাকভাবে ঘর টানা লাগবে, তাই না? এইভাবে ঘরগুলো টানতে হবে, পেন্সিল দিয়ে লিখতে হবে, কালো কালির কলম দিয়ে। তুমি কিছু বলতে চাও ফাহমিদ? বলো। এখানে যেভাবে স্লাইডে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে ডেবিটও লেখা যাবে, ডেটারও লেখা যাবে। প্রত্যেক লেনদেনের দুইটা পক্ষ থাকবে। তুমি একটা ক্যালকুলেটর কিনতেছ, তোমাকে খুঁজে বের করে সেখান থেকে একটা পক্ষকে ডেবিট করা লাগবে, একটা পক্ষকে ক্রেডিট করা লাগবে।
ক্যালকুলেটর কিনলে তোমার কি বাড়বে আর কি কমবে? ক্যালকুলেটর বাড়বে প্রতিষ্ঠানে, তাই না? আর নগদ টাকা কমে যাবে। সম্পদ হিসাবের সূত্রের মধ্যে কি বলা হচ্ছে? সম্পদ বাড়লে ডেবিট। এখানে ক্যালকুলেটর কিনলে কি বাড়বে? ক্যালকুলেটর কিনলে ক্যালকুলেটর বাড়বে না, যেটা পড়ে অফিস সরঞ্জামের মধ্যে। অফিস সরঞ্জাম ডেবিট হবে আর নগদ টাকা কমে যাবে, তাই না? এই জন্য নগদান হিসাব ক্রেডিট হবে। ক্লিয়ার? অফিস সরঞ্জাম বেড়ে যাবে, অফিস সরঞ্জাম ডেবিট, আর নগদ যেখানেই নগদ টাকা জড়িত আছে সেখানেই নগদান হিসাব কথাটা ব্যবহার হবে। নগদানটা ইংরেজিতে বলা হবে ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে? তাহলে এখন আমরা লেনদেনগুলো দেখতেছি। লেনদেনগুলো দেখে আসপাক ট্রেডার্স একটা চেক দিল, সেটা জমা দেওয়া হয়েছে ব্যাংকে। তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে। এই জন্য ব্যাংক ব্যালেন্স যেহেতু বেড়ে যাবে, সম্পদ বাড়লে ডেবিট, এই জন্য ব্যাংক ডেবিট হচ্ছে। আর আসপাক ট্রেডার্স দিল মানে আসপাক ট্রেডার্সের কাছে টাকা পাওয়া যেত, সে দিল। তাহলে এখন যাদের কাছ থেকে টাকা পাওয়া যায় তাদেরকে বলে দেনাদার। দেনাদারের পরিমাণ কমে যাবে, দেনাদারও সম্পদের মধ্যে পড়ে। এখানে ব্যাংক ব্যালেন্স যেহেতু বাড়তেছে এই জন্য ব্যাংক হিসাব ডেবিট, আর দেনাদার বা আসপাক ট্রেডার্স হিসাব ক্রেডিট হবে। এই যে ডেবিট আর ক্রেডিট, এই ঘর টেনে আমরা তারিখের ক্রম অনুসারে লিখব, তখনই এটা হয়ে যাবে জাবেদা। যখন তোমাদের জাবেদা নির্ণয় করতে বলবে তখন এইভাবে ঘর টেনে লেখা লাগবে। জাবেদা নির্ণয় করতে বললে এইভাবে ঘর টেনে লেখা লাগবে। এরপরে যেটা বলা হয়েছিল যে ব্যক্তিগত প্রয়োজনে নগদ ও পণ্য উত্তোলন করা হলো। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে। মালিকানা সত্ত্ব কমলে কি হয়? দেখো ডেবিট আছে সূত্রের মধ্যে। মালিকানা সত্ত্ব কমলে ডেবিট না? মালিকানা সত্ত্ব কমে কিভাবে? কমে এইভাবে যে উনি মূলধন দিয়েছিলেন 1 লাখ, এখন কিছু টাকা তুলে নিচ্ছেন। তাহলে প্রতিষ্ঠান থেকে তার পাওনার পরিমাণ বেশি না কম? প্রতিষ্ঠান থেকে তার পাওনার পরিমাণ কমে যাচ্ছে না? 1 লাখ দিয়ে 20,000 টাকা তুলে নিলেন বা উত্তোলন করলেন, তাহলে পাওনার পরিমাণ কমে গেল, তাই না? এই জন্য উত্তোলন ডেবিট হবে। আর যখন নগদ টাকা তুলে নিবে নগদ কমে যাবে। নগদ টাকা বাড়লেই নগদান ডেবিট হবে, খেয়াল রাখবা। আর নগদ কমে গেলে নগদান ক্রেডিট হবে। এখানে নগদ টাকা কমে যাওয়ার কারণে নগদান ক্রেডিট। আর পণ্য যখন পণ্য বাড়লে ক্রয় ডেবিট হয়। এখানে পণ্য তুলে নিচ্ছে, প্রশ্নে বলা আছে যে পণ্য তুলে নিচ্ছে, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট হয়ে হবে। তুমি মোট ব্যবসাতে 10,000 টাকার পণ্য ক্রয় করলাম, মানে 10,000 টাকা ব্যয় হলো। এর ভিতরে যখন তুমি 2,000 টাকার পণ্য তুলে নিজে খরচ করবা, তখন ব্যবসার খরচ কমবে না বাড়বে? কমবে। ব্যয় কমলে ক্রেডিট বলা আছে না সূত্রে, এই জন্য ক্রয় হিসাব হবে ক্রেডিট। পণ্য যখন ক্রয় করা হবে তখন ক্রয় ডেবিট হবে, আর পণ্য যখন তুলে নেওয়া হবে তখনও কি ক্রয় ডেবিট হবে মনে হয়? বিপরীত রিয়াকশন না? বাংলাদেশ জিতেছে এই জন্য ভালো লেগেছে না? বাংলাদেশ হারলে কি হতো? খারাপ লাগতো। পণ্য যখন নিয়ে আসবে তখন ক্রয় ডেবিট হবে, পণ্য তুলে নিলে ক্রয় হবে ক্রেডিট। ক্লিয়ার? এরপরে বলা আছে যে আরাফাত ট্রেডার্স থেকে একটি চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংক ব্যালেন্স বেড়ে যাচ্ছে না? হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স বেড়ে যাচ্ছে, এই জন্য ব্যাংক ডেবিট। আর আরাফাত ট্রেডার্সকে কিছু টাকা ছাড় দেওয়া হলো। ছাড় দিলে
এটাকে বলে বাট্টা খাতে ব্যয়। তাহলে বাট্টা ডেবিট হবে। আর আরাফা ট্রেডার্স একজন দেনাদার ছিল। দেনাদার মানে যাদের কাছ থেকে টাকা পাওয়া যাবে ভবিষ্যতে। দুইটা বিষয়, একটা আছে দেনাদার যাদের কাছ থেকে তুমি পাবে, আর তোমার কাছ থেকে যারা পাবে তারা হচ্ছে পাওনাদার। এখানে উনি চেক দিলেন, তাহলে দেনাদার কমে যাবে, এই জন্য আরাফা ট্রেডার্স ক্রেডিট হচ্ছে। তাহলে এখানে এই জাবেদাগুলো থেকে কারো কোশ্চেন থাকলে বলো। যে জাবেদাগুলো ওই সূত্র অনুযায়ী জাবেদা হলো, এখান থেকে কারো কোশ্চেন থাকলে বলো। আছে? যদি না থাকে তাহলে আমরা গয়ে যা চাচ্ছে তার জাবেদা দেখি। গয়ে কি চাচ্ছে? ক্রয় করা হলো নগদে চেকে, তাহলে ক্রয়ের জন্য ব্যয় হচ্ছে না আয় হচ্ছে? ক্রয়ের জন্য ব্যয় হচ্ছে, ব্যয়। ক্রয়ের জন্য ব্যয় হচ্ছে, এই কারণে ক্রয় ডেবিট। সূত্রে কি দেখলা? ব্যয় হলে ডেবিট না, ভাড়া দিলে ভাড়া ডেবিট, পণ্য ক্রয় করলে ক্রয় ডেবিট, বিমা সালামি দেওয়া হলো বিমা সালামি ডেবিট, যাতায়াত খরচ দিলা তখন যাতায়াত খরচ ডেবিট হবে। ক্লিয়ার? তাহলে এখানে ক্রয়ের জন্য ব্যয় হচ্ছে ক্রয় ডেবিট। নগদ টাকা বাড়লো না কমে গেল? নগদ টাকা ক্রয় যদি করো কমে যাবে। সূত্রে দেখো সম্পদ কমলে ক্রেডিট লেখা আছে, এখানে কি কমতেছে? সম্পদ বা নগদ টাকা কমে যাচ্ছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট হচ্ছে। আর চেকে যখন ক্রয় করতেছো তখন ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে। মানে যখন তোমার টাকা বাড়বে নগদান ডেবিট হবে, টাকা কমে গেলে নগদান হবে ক্রেডিট। বিপরীত ধর্মী ব্যাপার। তুমি উইকেট পেলে ভালো লাগবে, তাই না? আর তোমার ওভারে বেশি রান নিলে কি লাগবে? ভালো লাগবে, খারাপ লাগবে। তেমন এখানে বিপরীত ধর্মী ব্যাপার। তোমার টাকা যদি আসে বাড়লে নগদান ডেবিট হবে, টাকা কমে গেলে নগদান ক্রেডিট হবে। কি প্রশ্ন বলো? কিছু বলবা? সিট ডাউন। এরপরে পাওনাদারকে পরিশোধ করা হলো বলা আছে না? পাওনাদারকে পরিশোধ, দায় কমলে ডেবিট। পাওনাদার একটা দায়, তারা টাকা পাবে, এই জন্য পাওনাদার হিসাব ডেবিট হবে। আর পাওনাদারকে যখন পরিশোধ করা হবে তখন নগদ কমবে না, নগদান ক্রেডিট হবে। আর যত টাকা ছাড় পাওয়া গেল এটা বাট্টার জন্য আয় হচ্ছে, এই জন্য বাট্টা হিসাব ক্রেডিট হবে। বাট তুমি পাওনাদারকে পেমেন্ট করতেছো, তখন পাওনাদার তোমাকে কিছু টাকা ছাড় দিলেন, ছাড় দেওয়ার কারণে বাট্টার জন্য আয় হচ্ছে তোমার, এই জন্য বাট্টা হিসাব ক্রেডিট হবে। এরপরে আশফাক ট্রেডার্সকে যে একটা চেক পাওয়া গেছিলো আগে, বলতেছে ওই চেকটা প্রত্যাখ্যান হয়েছে, মানে ওই চেকটা ঠিক নাই। যখন জমা দেওয়া হয়েছিল ওই সময় ব্যাংক ডেবিট হয়েছিল, এখন ওই চেক প্রত্যাখ্যান হলো, তাহলে ব্যাংক কি ব্যালেন্স কমাবে না? ব্যাংক ক্রেডিট এই কারণে। আর আশফাক ট্রেডার্স একটা ভুল চেক দিছিল, এখন দেনাদার বেড়ে যাবে, দেনাদার ডেবিট বা আশফাক ট্রেডার্স ডেবিট হবে এই কারণে। ব্যাংক থেকে যদি তুমি লোন নাও তখন ব্যাংক তোমার কাছ থেকে সুদ আদায় করবে, এটা প্রতিষ্ঠানের জন্য খরচ। ব্যাংক সুদ ধার্য করলে ব্যাংক সুদ ডেবিট হচ্ছে খরচের কারণে।
আর যখন সুদ ধার্য করবে তখন ব্যাংক ব্যালেন্স কমে যাবে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে সুদ ধার্যের জাবেদা, ব্যাংক হিসাব সুদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এইভাবে তোমাকে যখন তারিখ উল্লেখ করে জাবেদা বলবে যে এত এত তারিখে জাবেদা লিখো, তখন তাই লিখবা। একটা প্রশ্নের মধ্যে তো সব জাবেদা সব সময় চাইবে না, তাই না? বলবে যদি যে 2, 5, 7 তারিখের জাবেদা লিখো, তখন ওই তারিখের জাবেদাগুলোই লিখতে হবে। ক্লিয়ার? এখন তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। তোমাদের মধ্যে যদি যেগুলো আলোচনা হলো সেখান থেকে স্লাইডটা আবার শুরু থেকে দেখো, শুরু থেকে দেখে যদি কোনো কিছু জানার থাকে বলতে পারো। পাওনাদার মানে যারা টাকা পাবে, পাওনাদারকে যখন পেমেন্ট করা হবে তখন দায় কমে যাবে। দায় কমলে ডেবিট না, এই জন্য পাওনাদার হিসাব ডেবিট হয়। নগদ কমে গেলে নগদান ক্রেডিট। বার্তা মানে পাওনাদারকে পেমেন্টের সময় তুমি কিছু টাকা ছাড় পাচ্ছ, কিছু টাকা ছাড় পেলে তোমার আয় না, এই জন্য আয় হবে। ক্লিয়ার? আয় হওয়ার কারণে বার্তা ক্রেডিট হবে। ব্যয় হলে যদি ডেবিট হয়, তুমি ভাড়া দিলা, ভাড়া ডেবিট হচ্ছে, ভাড়া যখন পাওয়া যাবে তখন ভাড়া কি হবে? ক্রেডিট হবে। দুইটার রিয়াকশান আলাদা, সবসময় একরকম রিয়াকশান হবে না। তাহলে এই আলোচনা থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। নাই? তাহলে ইউ স্ট্যান্ড আপ বয়। যখন তোমাকে এখন আমরা কয়েকটা লেনদেন থেকে দেখব যে ডেবিট ক্রেডিট কি হয়। বলা হলো যে মেশিন ক্রয় করা হলো 10,000 টাকা, এখানে বাকিরা খাতায় লিখো। মেশিন ক্রয় করা হলো 10,000 টাকা, এখানে কি হিসাব ডেবিট হবে? তুমি ভুল হলেও বলবা, ঠিক আছে? বললে ক্ষতি নাই কোনো। মেশিন ক্রয় করা হলো, এখানে কি হিসাব ডেবিট হবে আর কি হিসাব ক্রেডিট হবে? কি হিসাব? নগদান না নগদ? নগদান। ও আংশিক ঠিক বলেছে, ও বলছে ক্রয় ডেবিট আর নগদান ক্রেডিট। আংশিক ঠিক হয়েছে, পুরোটা হয়নি। ক্রয়, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আনসার বলবো আমি। ওর আংশিক ঠিক হয়েছে। ক্রয় ডেবিট হবে শুধু পণ্য ক্রয়ের সময়, আর যখন যন্ত্রপাতি কিনবে তখন যন্ত্রপাতি বাড়বে না, তখন যন্ত্রপাতি ডেবিট হবে। তাহলে এটা সঠিক উত্তর লিখো, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি যেহেতু বেড়ে যাচ্ছে এই জন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট, সিট ডাউন। নগদান হিসাব ক্রেডিট। এরপরে এখন তুমি দাঁড়াও একটু, এরপরে লিখো চেকে বিক্রয় 3,000। চেকে বিক্রয় 3,000, এখানে চেকে বিক্রয় 3,000 লিখো। নেক্সট, চেকে বিক্রয় 3,000, এখানে কি হিসাব ডেবিট হবে আর কি হিসাব ক্রেডিট হবে? চেকে বিক্রয় 3,000, ব্যাংক হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব ডেবিট হবে বলছে, আর আরেকটা পক্ষ হবে ক্রেডিট, তাই না? ও যেটা বলছে এটাও আংশিক ঠিক হয়েছে, আরেকটা পক্ষ বলেনি। চেকে বিক্রি করলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়, এই জন্য ব্যাংক ডেবিট। কারণ চেকে বিক্রির পর তুমি কি বাসায় চেক রেখে দিবা না তোমার অ্যাকাউন্টে জমা দিবা? অ্যাকাউন্টে জমা দিলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়, এই জন্য ব্যাংক ডেবিট হবে, ঠিক আছে? আর বিক্রয়ের জন্য আয় হচ্ছে, এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ভাড়া দিলে, ভাড়া যদি ডেবিট হয়, ভাড়া পাওয়া গেলে ভাড়া ক্রেডিট। বিক্রয়ের জন্য যখন আয় হবে সেক্ষেত্রে কি হবে? বিক্রয়ের জন্য আয় হলে তখন বলবা
বিক্রয় হিসাব ক্রেডিট। ক্লিয়ার? এইভাবে আমাদের আলোচনা চলতে থাকবে। প্র্যাকটিস যদি করো, ভুল হোক, শুরুতে ভুল হতে পারে, প্র্যাকটিস যদি করো তাহলে সব কিছুই আস্তে আস্তে ঠিক হবে। ক্লিয়ার? আর তুমি যদি মনে করো, বসো, কেউ যদি প্ল্যান করো যে আগামী মার্চের পরে পড়াশোনা আরম্ভ করব, মার্চে গিয়ে মনে করো এপ্রিলের পরে পড়াশোনা করব, ঠিক আছে, তাহলে তার সে কভার করতে পারবে না। ধৈর্য হচ্ছে মূল ব্যাপার। গতকালকে খেলায় বাংলাদেশ জিতেছে কেন? ধৈর্যের কারণে। যদি ওরা তাড়াহুড়া করতো তাহলে কি জিততো? ধৈর্যের কারণে। তুমি ধৈর্য সহকারে প্রত্যেকটা লেনদেন নিয়ে যদি ভাবো, মেশিন বিক্রয় করা হলে কি বাড়ে? টাকা বাড়ে, এই জন্য নগদান ডেবিট হবে, আর মেশিন কমে যায়, যন্ত্রপাতি ক্রেডিট হবে। এইভাবে চিন্তা করতে হবে। তাহলে আমাদের নেক্সট ক্লাস আমরা কিন্তু এখন এদিকে মূল অঙ্কে চলে এসেছি। কিন্তু প্রথম দিকে থিওরি ছিল, অনলাইনেও কিছু ক্লাস হয়েছে, মূল অঙ্কে চলে এসেছি। এখন মূল অঙ্কের ব্যাপারে তোমরা খুবই সিরিয়াস হবে, কারণ এই চ্যাপ্টারে যদি প্রবলেম হয় তাহলে পরবর্তী সব চ্যাপ্টারেই প্রবলেম হবে। ক্লিয়ার? অতএব এখান থেকে আর কেউ কোনো প্রশ্ন আসছে কারো? প্রশ্ন আসছে কারো? না থাকলে তাহলে সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমাদের একই চ্যাপ্টারের উপর আলোচনা হবে।